দেশে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। সব স্কুল কলেজ 7 দিন ছুটি। বিরোধী দলকে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ নেতাদের। গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশ নির্ভর হয়েছে দলটি, বলছে আওয়ামী লীগ। শিশুদের লেখাপড়া ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার, দেশের জন্য বয়ে আনছে সুনাম। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। অতি তীব্র তাপপ্রবাহের কারণে আগামী 7 দিন দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন অভিভাবকরা। এর মধ্যে প্রথমে অ্যাসেম্বলি বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পরে আগামী 7 দিন প্রাথমিক স্কুল বন্ধের বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়। শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের আলোকে এই সপ্তাহে চলমান যে কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে সময় উপযোগী উল্লেখ করে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান শিক্ষার্থী ও অভিভাবকদের। আমাদের সাথে অনেক সহপাঠী তারা এই তাপমাত্রা সহ্য না করতে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। গার্জিয়ান লেভেলে আছে, তাদেরই অনেক কষ্ট হয়েছে, সেখানে তো বাচ্চারা হচ্ছে অনেক নাজুক হয়, সেক্ষেত্রে তাদের জন্য এটা অনেক খুব ভালো হয়েছে। স্কুল বন্ধ থাকলেও শিশু কিশোরদের বাসাবাড়িতে ডাব বা স্যালাইনের পানি পান সহ স্বাস্থ্যগত সুরক্ষায় বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এই সময় বিভিন্ন ভিটামিন যুক্ত যে টাটকা ফলমূল থাকে সেগুলো রস যদি তারা বাসায় এক্সট্রা করে, বাচ্চারা খেতে চায় না, তাদেরকে যদি দেয় এটা তাদের আলাদাভাবে হাইড্রেশন মেনটেন করবে, প্লাস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। এর আগেও জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহে যেসব জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমেছিল সেসব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। শাকিন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, পুলিশি বাধায় পণ্ড হয়েছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল। আগে থেকে অনুমতি না নেয় জনস্বার্থে বিবেচনায় মিছিল করতে দেওয়া হয়নি বলছে পুলিশ। বিএনপি বলছে সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপিকে ধ্বংস করতে চায়। গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে 26 এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। সিনিয়র নেতারা অভিযোগ করেন মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে ধ্বংস করতে চায়। এত জিজ্ঞাসা বিএনপিকে তিনি ধ্বংস করে দিতে চায়, আবার গণতন্ত্রের কথা বলেন। এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার, এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এটা বালির মধ্যে ডুবে যেতে পারে। এদিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন সরকার রাজনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করেছে। আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে, আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতি মুহূর্তে, আমাদেরকে পুরোপুরি একটা দাসানুদাসে পরিণত করছে। সেইখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। প্রয়োজন সমগ্র জাতি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ বলছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে বিএনপি। আন্দোলনে ব্যর্থ দলটিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীনরা। রমজানে রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টি করতে দেখা যায় দলটিকে। ঘোষণা দেয় বিএনপির সঙ্গে আন্দোলন করার। তবে শনিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অনিবন্ধিত দল হয়ে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই জামায়াতের। সুযোগটা কে দিল? সবার সমাবেশ করতে অনুমতি তো লাগবে, তো তারা দেন রেজিস্টার্ড। বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না। তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান উপজেলা নির্বাচনে সংসদ সদস্য মন্ত্রীদের স্বজনরা অংশগ্রহণ করতে পারবেন না। তৃণমূলের কর্মীদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি। আমি মন্ত্রী, আবার আমার ভাই, ছেলে,
শ্যালো এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি? এদিকে কামরাঙ্গীরচরে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি এখনও আন্দোলনের দিবা স্বপ্ন দেখে। এখনো তারা সরকারকে ফেলে দেওয়ার স্বপ্ন দেখে, এখনো তারা বিভিন্ন সেই সমস্ত খুচরা দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার স্বপ্ন দেখে, স্বপ্নে বিভোর তারা। যারা 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে না, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। উঁচু পাহাড় কেটে সাবার ঘর বানিয়ে ভাড়া দিচ্ছে প্রভাবশালীরা। চট্টগ্রামের বায়েজিতে গড়িয়ে দেওয়া হলো ঝুঁকিপূর্ণ 10টি বসতঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার। আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনছে দামাল মেয়েরা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন শেখ হাসিনা। এ সময় দেশীয় খেলার উপর গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। খেলা দেখে বোঝার উপায় নেই, এরা সবাই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী। অংশগ্রহণকারীর বিচারে এই আসরকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বললেও ভুল হবে না। বালক আর বালিকা 2 ক্যাটাগরিতে এবারের আসরে অংশ নেয় 22,22,000-এর বেশি খুদে ফুটবলার। শনিবার বিকেলে বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে খুদে এই খেলোয়াড়দের চূড়ান্ত পর্বের খেলা দেখতে হাজির হন স্বয়ং সরকার প্রধান। আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। খেলাধুলায় সরকারের নানা উদ্যোগগুলো তুলে ধরেন শেখ হাসিনা। প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। যে ধরনের খেলাই হোক, আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। প্রধানমন্ত্রী বলেন, খুদে এই খেলোয়াড়রাই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনবে, যার নজির ইতিমধ্যেই দেখিয়েছে বাংলার দামাল মেয়েরা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল, সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। পরে বঙ্গমাতা গোল্ড কাপ জয়ী বিজয়ী দল লালমনিরহাটের টেপুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ জয়ী জামালপুরের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন সরকার প্রধান। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার অভাব, জরুরি বহির্গমন পথ না থাকা সহ জরুরি পরিস্থিতিতে মোকাবেলায় ব্যবস্থাপনাগত ত্রুটির অভাব নেই বাংলাদেশ শিশু হাসপাতালে। অথচ নিজেদের ঘাটতি পূরণের দিকে মনোযোগ না দিয়ে আগুনের ঘটনায় কোনো হতাহত না থাকার আত্মতুষ্টিতে ভুগছে কর্তৃপক্ষ, এমনকি খোদ স্বাস্থ্যমন্ত্রীও। আগুনে পুড়ে যাওয়া কার্ডিয়াক আইসিইউ ইউনিট দ্রুতই খুলে দেওয়ার আশ্বাস দিলেও এখনও আতঙ্ক কাটেনি রোগী ও অভিভাবকদের। রাশিদ বাপ্পির রিপোর্ট। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ব্লক বির এই ভবনটি 8 তলা বিশিষ্ট, যেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও স্বজনসহ প্রতিদিন কমপক্ষে কয়েক হাজার মানুষের যাতায়াত। অথচ ওঠানামার জন্য সর্বসাকুল্যে লিফট আছে এই একটি, আর সংকীর্ণ একমাত্র অবলম্বন এই সিঁড়ি। আগুন লাগা 5ম তলা বাদে ব্লক বির বাকি ফ্লোরগুলোতে বিভিন্ন রোগের জন্য নির্ধারিত ওয়ার্ড, কেবিন আর আইসিইউ ইউনিট। একটি মাত্র লিফট অনেক সময় মেটাতে পারে না রোগীর চাহিদা। অনেকে বাধ্য হয়ে অসুস্থ সন্তান নিয়ে ওঠানামা করেন পায়ে হেঁটে, সিঁড়ি বেয়ে। এই লিফটে একসাথে কতজন ওঠানামা করতে পারে?
12 থেকে 13 জন। এখানে তো 2-3 জনের বেশি নামা যায় না, আর অসুস্থ রোগী নিয়ে তো নামাই যায় না। অপ্রতুল এই ব্যবস্থাপনা দিয়েই চলছে শিশুদের জন্য দেশের সবথেকে বড় বিশেষায়িত হাসপাতাল, যা নিয়ে ক্ষোভের শেষ নেই অভিভাবকদের। 2টা সিঁড়ি থাকলে ভালো হইতো, কারণ আগুন লাগলে সিঁড়ি সবথেকে দরকারি। এদিকে শুক্রবারের আগুনের ঘটনায় এখনও আতঙ্ক পিছু ছাড়েনি কোমলমতি রোগীর স্বজনদের। দাবি, আগুনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হাসপাতালটির ব্যবস্থাপনাগত ত্রুটি। আতঙ্কে নিচে বসে রয়েছি, কখন কি হয়ে যায়, আমার তো এনআইসিতে আমার রোগী আছে। কালকে রাতে ঘুমে হেনে বইতেছে, আমার লেগেছে আগুন। শনিবার সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। যদিও হাসপাতালটির ব্যবস্থাপনাগত ত্রুটির বিষয়ে খুব একটা মনোযোগ মেলেনি তার। বিরাট একটা ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতিটা আমরা যত দ্রুত পারি এটাকে চালু করার চেষ্টা করব। উপরওয়ালার বহুত আশীর্বাদ যে আমরা কোনো বাচ্চার কোনো ক্ষতি হয় নাই। পুড়ে যাওয়া কার্ডিয়াক আইসিইউ ইউনিট আপাতত বন্ধ থাকলেও স্বাভাবিক আছে হাসপাতালটির অন্যান্য চিকিৎসা সেবা কার্যক্রম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আইন আছে, তবে তা মানতেই যেন অনীহা সবার। দেশের সড়ক মহাসড়কে সর্বোচ্চ গতি 80 কিলোমিটার হলেও বিশেষ করে এক্সপ্রেসওয়েতে উঠলেই তা বেমালুম ভুলে যান চালকরা। এতে প্রতিদিনই শিরোনাম হচ্ছে সড়ক দুর্ঘটনার খবর, যেন সড়ক ব্যবস্থার উন্নতি কাল হয়েছে। আবার সনাতন পদ্ধতির চেকপোস্টে খুব একটা ফলও মিলছে না। এই অবস্থায় মহাসড়কে অটোমেটিক স্পিড ট্র্যাকার বসানোর পাশাপাশি আধুনিক গাইডলাইনের পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। মহাসড়ক নয়, যেন মগের মুল্লুক, নিয়ম জানা তবুও অনিয়মে চলা। দেশের সবচেয়ে আধুনিক এই মহাসড়কে নিরবিচ্ছিন্ন চলার নিশ্চয়তা পেয়েই যেন চালকরা পেয়ে গেছেন ইচ্ছে মতো গতিতে চলার লাইসেন্স। প্রতিটা হাইওয়েতে প্রত্যেকটা জায়গাতে ওভার স্পিড কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি। নর্মাল ভ্যালি হয়তো ব্রিজের ঢালটা তো এই কারণে হয়তো হালকা, এমনি গাড়ি 80 আমরা চালাই। আমরা যদি বলি একটু আস্তে চালান, তবে এটা তো শুনবে না, উনি বেঁচে যাবে, আমরাই মারা যাবো। শুধু এই পথই নয়, দেশের যে কোনো সড়ক মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার, অথচ এখানে 100-র উপরে গতি যেন নিয়ম। আমি না টানলেও গাড়ি আইসা পড়ে, আমার স্পিড না দিলেও গাড়ি আইসা পড়ে, আমি কি করব? আর তো পিছনে তো আরো গাড়ি, সামনে আমার গাড়ি তো আরো ছিল, তার গাড়ি পিছনে তো আসছে। শুধু কি বাস, ঘন্টা 2 এই সড়কে থেকে যতটুকু বোঝা গেল নিয়ম না মানার প্রবণতা গণপরিবহন থেকে ব্যক্তিগত গাড়িতে আরো বেশি। আস্তে বলতেই আসছি, কিন্তু কিভাবে যে বাড়াই দিয়েছে সেটা তো জানি না। ভুল যেটা ভুল, যেটা অন্যায় সেটা অন্যায়, নাথিং টু ডিফেন্ড। কত স্পিডে কোথায় চালাইতে হয় এগুলো তো জানবে ড্রাইভার, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। যদিও চালকরা অনেকেই জানেন কোথায় আছে গতি নিয়ন্ত্রণের ফাঁদ, তাই তো তার আগেই গতি কমিয়ে নেন তারা। সবকিছু আমাদের এখানে শো করে, গাড়ির ছবি সহকারে উইথ ভিডিও সহকারে আমাদের কাছে এখানে সেভ থাকে। সিগন্যাল দেওয়ার পরে হয়তো যে চালক থাকে উনি তার মিটার দিকে তাকায়, তার আগে হয়তো তাকায় না। এক্সপ্রেসওয়েতে উঠে গাড়ির গতি নিয়ন্ত্রণ করবে এমন সাধ্যকার? একের পর এক গাড়ি চলে যাচ্ছে, স্পিড মিটার বলছে এর অধিকাংশই অতিক্রম করছে নিজের গতিসীমা। ফলাফল একের পর এক ঘটছে দুর্ঘটনা, মহাসড়কে হারাচ্ছে একের পর এক প্রাণ। তবু টনক নড়ছে কই? বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে সবার আগে দরকার চালকদের সচেতনতা। পাশাপাশি পুরো সিস্টেমকে ডিজিটালাইজড না করলে সুফল মিলবে না বলেই মত তাদের। আমাদেরকে ডিজিটালাইজেশন করতে হবে, অর্থাৎ স্পিড রাডার গান সিস্টেমে যেতে হবে, যাতে কিনা একটা গাড়ি রাস্তার যে কোনো জায়গাতেই যদি এসে ওভার স্পিড করে যাতে আমরা মনিটর করতে পারি এবং আইন প্রয়োগ করা সম্ভব হয়। চলতি বছর মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা 550। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভারত মহাসাগর থেকে ফিরতি পথে আবারও সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ার শঙ্কায় যুক্তরাজ্য ভিত্তিক আনআর্মড সলিউশন গার্ডিয়ানের সহায়তা নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। স্যাটেলাইটের সহযোগিতায় এমভি আবদুল্লাহ সহ আশেপাশের সব জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে মালিকপক্ষ। এদিকে এমভি আবদুল্লাহ রোববার দুপুরে দুবাই বন্দরে পৌঁছাবে। নুরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদেব। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর গত 4 দিন ইউরোপীয় ইউনিয়ন নেভির এসকর্টে ভারত মহাসাগর পাড়ি দিচ্ছিল এমভি
আব্দুল্লাহ, যে কারণে গতি নামিয়ে আনতে হয়েছিল মাত্র 7.5 নটিক্যাল মাইলে। জলদস্যু ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করল জাহাজটির বর্তমান অবস্থান ওমানের কাছাকাছি যুদ্ধ কবলিত ঝুঁকিপূর্ণ এলাকায়। তাই গতিসীমা 11.5 নটিক্যাল মাইল বাড়িয়ে দুবাইয়ের হারমিয়া বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে অডিও বার্তা দিয়েছেন জাহাজের ক্যাপ্টেন। ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে 21 তারিখ দুপুর নাগাদ বা বিকালের নাগাদ আমাদের গন্তব্যস্থল দুবাইয়ের হামরিয়া পোর্টের অ্যাঙ্কারেজে পৌঁছাবো ইনশাল্লাহ। জাহাজের ওরা কার্গোর কন্ডিশন এগুলো সব চেক করেছে, ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে, কোথাও কোনো ধরনের কোনো অ্যালার্মিং কিছুই নেই। এই সোমালিয়ান জলদস্যুরা সেই অংশ থেকে এই এমবি আবদুল্লাহকে ছিনতাই করে নিয়ে আসে তাদের এই যে লালমার্ক করা এলাকায়। এরপর এখানে জিম্মি করে রাখা হয়েছিল অন্তত 1 মাস। 21 এপ্রিল এই জাহাজ আবদুল্লাহ চলে আসবে আরব আমিরাতের দুবাই বন্দরের কাছাকাছি। এরপর সেখানে তার যে পণ্য রয়েছে 55,000 মেট্রিক টন কয়লা, সেই কয়লাগুলো ছাড় করা হবে। এরপর জাহাজটি পরিষ্কার করা হবে এবং নতুন পণ্য তুলে সে জাহাজ চলে আসবে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে। এই স্পিডে সে যদি যায় সেইখানে পৌঁছাবে আপনার হামরিয়া, ঠিক আছে, হরমুজ প্রণালী দিয়ে সেইখান থেকে গালফ অফ ওমান আসবে। গালফ অফ ওমান থেকে এটাকে বলা হয় হরমুজ হয়ে সে আপনার কি বলে হামরিয়া পোর্ট আসবে। সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পেল ভারত মহাসাগর অতিক্রমের সময় আবারও জলদস্যুদের কবলে পড়ার সংখ্যা থেকে যায়। তাই তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গার্ডিয়ানের সহায়তা নিয়েছে জাহাজ মালিক পক্ষ KSRM। বর্তমানে জাহাজে কোনো অস্ত্রধারী পাহারা না থাকলেও জাহাজটি স্যাটেলাইটের মাধ্যমে তদারকি করা হচ্ছে। গার্ডিয়ানের আওতায়, চুক্তির আওতায় আমাদের জাহাজ যদি আশেপাশে কোনো সাসপিশিয়াস সাথে সাথে গার্ডিয়ানকে জানাবে, গার্ডিয়ান বাকি জাহাজগুলোকে জানাই দিবে। তো এটা হলো একদম বলতে পারেন যে লাইভ একটা মনিটরিং। পরিস্থিতি বিবেচনা করে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে 14তম আন্তর্জাতিক উইমেন্স SME এক্সপো উদ্বোধনী শেষে কথা বলেন তিনি। আমাদের সাথে যেটা আলোচনা হয়েছে তারা 22 তারিখ নিয়ে যাওয়ার কথা রয়েছে, তবে সেটা অনেক কিছুর উপর নির্ভর করবে। সেটি হচ্ছে সেখানকার পরিস্থিতি, তাদেরকে পরিবহন করে নিয়ে যাওয়া কতটুকু নিরাপদ, এবং একই সাথে সমুদ্র এবং আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে। ব্যাটারি বসে গেলে এটা স্টার্টে রাখতে হয়, মাঝে মধ্যে স্টার্ট দিতে হয়। তো বিএনপিও পুরোনো গাড়ির মতো বসে গেছে, বসে যাওয়াতে তারা ওই স্টার্টে রাখার জন্য মাঝে মধ্যে স্টার্ট দেয় দলটাকে। প্রভাবশালী নেতার ছত্রছায়ায় অবাধে কাটা হচ্ছে পাহাড়। আইন অমান্য করে বসতঘর বানিয়ে দিচ্ছেন ভাড়া। চট্টগ্রামের বায়েজিতে অভিযান চালিয়ে 1 একর জায়গার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। ধবধবে সাদা বালুমাটি, যদিও একসময় এখানে ছিল সবুজ পাহাড়, কিন্তু ভূমিদস্যুরা দিনে দুপুরে প্রকাশ্যে পাহাড় কেটে করছেন সাবার, অস্থায়ী ঘর বানিয়ে দিচ্ছেন ভাড়া। অভিযোগ পেয়ে চট্টগ্রাম নগরীর শান্তিনগর পাহাড়ে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ আইন অমান্য করে অবৈধ বসতি গড়ে তোলায় একে একে গুড়িয়ে দেওয়া হয় 10টির মতো বসতঘর। তারা এর সাথে জড়িত আছে বলে জনশ্রুতি আছে বা লোকজন দেখেছে বলে আমাদের কাছে বলেছে। এই বিষয়গুলো জানিয়ে আমরা পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা রিকোয়েস্ট করব। উঁচু পাহাড়ের খাঁজে খাঁজে চারিদিকে অসংখ্য টিনশেডের অবৈধ বসতি। সামনে আসছে বর্ষা, একটু বৃষ্টি হলে পাহাড় ধসে ঘটতে পারে প্রাণহানি। স্থানীয়রা বলছেন একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বাদল, মাসুদ রানা ও বাহারের নেতৃত্বে একটি চক্র পাহাড় কাটছে, যেখানে রয়েছে খুদ পুলিশের কেনা জায়গাও। যারা পাহাড় কাটতেছে তারা অলরেডি আমাদের অনেক ক্ষতি করেছে। জেলা প্রশাসনের তথ্য মতে 1 একর জায়গার উপর অবৈধভাবে বসতি গড়ছে একটি চক্র। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরো থাকছে। সাগরের তলদেশে কাটা পড়েছে কেবল। দ্বিতীয় সাবমেরিন দিয়ে বন্ধ 1600 Gbps ব্যান্ডউইথ সরবরাহ। ইন্টারনেট ব্রাউজিংয়ে ধীরগতি, সময় লাগবে 3 দিন। সঠিক তথ্য প্রকাশ না পেলে অপতথ্য এবং অপপ্রচারের সুযোগ বেশি থাকে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তথ্য সরকারের পক্ষে বা বিপক্ষে যাক, অসুবিধা নিয়ে উল্লেখ করে শনিবার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। জনসাধারণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আরও শক্তিশালী করা হবে বলেও জানান তিনি। যারা উগ্রবাদ, জঙ্গিবাদ এবং মুক্তিযুদ্ধ বিরোধী অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে যাদের অবস্থান, তারাই
মিথ্যা অপপ্রচার এবং ডিসইনফরমেশনের উপরে ভর করে তাদের রাজনীতি বা অপরাজনীতি করেন। আমরা কিন্তু তথ্য প্রবাহকে অবারিত করতে চাই এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটিকে আরও সুদৃঢ় করার জন্য ইনফরমেশন কমিশনকে আরও শক্তিশালী করা এবং আরও অ্যাক্টিভ করার বিষয়টা আমরা ভাবছি এবং জনগণের জানার অধিকার আছে যে সকল তথ্যে সেই তথ্য দেওয়ার বিষয়ে জবাবদিহিতা করাটা আমাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের তো যেহেতু কোনো নীতিমালা জবাবদিহিতার বিষয়টি নাই, যার ফলে এখানে আরও বেশি অপতথ্যের বিস্তার এবং বিস্তৃতি ঘটছে। সেইখানে আমরা একটা নীতিমালার আওতায় আনার চেষ্টা করছি। সাগরের তলদেশে কেবলে কাটা পড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল CMU-5 দিয়ে 1600 Gbps ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ আছে। এতে ইন্টারনেট ব্রাউজিংয়ে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক হতে অন্তত 3 দিন সময় লাগবে। বিটিআরসির হিসেবে বর্তমানে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 13 কোটি। ফেসবুক ব্রাউজিং সহ অন্যান্য কাজে এসব গ্রাহক দৈনিক ব্যবহার করেন প্রায় 5500 Gbps ব্যান্ডউইথ, যার মধ্যে দুটি সাবমেরিন কেবল দিয়ে 2600 Gbps ব্যান্ডউইথের যোগান দেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এই 2600 Gbps এর মধ্যে 1600 Gbps আসে CMU-5 দিয়ে। এই সাবমেরিন কেবলের সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া রুটে কাটা পড়েছে কেবল। এতে শুক্রবার রাত 12টা থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই কেবল দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ। এটা কনসোর্টিয়ামের একটা কেবল মেইনটেনেন্স শিপ আছে, তারা এই কেবলটা এসে মেইনটেনেন্স করবে। মিনিমাম 2 দিন লাগবে, কারণ এটা একটা বড় কাজ। আমরা CMU-4 এ কিছু ট্রাফিক শিপ করে দেওয়ার চেষ্টা করছি। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন শেয়ারিংয়ের মাধ্যমে রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে, তবে প্রান্তিক এলাকার গ্রাহকরা রয়েছেন চরম ভোগান্তিতে। বিকল্প উপায়ে সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে মোবাইল অপারেটররাও। প্রায় 50% ব্যান্ডউইথ এখন আমরা আইএসিরা আমাদেরকে দিতে পারছে না। আমাদের আইএসপিগুলো, বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের আইএসপিগুলো যাদের মাল্টিপল আইএসি নেই, হয়তো সিঙ্গেল আইএসি দিয়ে সে কানেক্টেড, তারা বেশি এফেক্টেড হচ্ছে। আমরা এখনও পর্যন্ত ট্রাফিকের তেমন কোনো ডিসরাপশন পাইনি। আইটিসিগুলো থেকে আরও ব্যান্ডউইথ কীভাবে নেওয়া যায়, যদি CMU-5 লাইভে না আসে আগামী 2-3 দিন, আমরা সেভাবে কাজ করছি। বর্তমানে মোবাইলে ইন্টারনেট সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর, আর সারা দেশে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে প্রায় 3000 আইএসপি অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে, এমন শঙ্কা IMF-এর। বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিলেন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। তাকে দিয়েছেন সামাজিক বৈষম্য কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সংস্থা নিশ্চিত করারও। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নর্স এর সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অংশ নেওয়ার প্রথা রয়েছে। সদস্য দেশগুলোর ক্ষেত্রে অর্থমন্ত্রী বা গভর্নর পদমর্যাদার প্রতিনিধিরা শুক্রবারের এ বৈঠকে থাকলেও বাংলাদেশের এই পদমর্যাদার কেউই অংশ নেননি। বাংলাদেশের পক্ষে সভায় যোগ দেন অর্থ সচিব ও ডেপুটি গভর্নর। সভার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে বক্তব্য দিতে চাননি কেউই। পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। IMF MD বলেন, অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামোর সংস্কার করতে হবে। Fiscal policy buffers, reviving medium-term growth prospects, and renewing our commitment to supporting our membership. Just endorse reforms to make fund support to countries undergoing debt restructuring smoother and speedier. এ সময় IMFC সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ। The world and the IMF itself have faced multiple global disruptions over the last 3 years. Prospects are improving, which is very positive. But numerous challenges remain, and we need to be vigilant and ready to address them. বৈঠকে অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছে IMF। রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়, একই সঙ্গে সামাজিক সুরক্ষা নিশ্চিতে অর্থনৈতিক সমতা সৃষ্টি, এছাড়া
বৈশ্বিক টেকসই উন্নয়ন ধরে রাখতে যুদ্ধ নয়, স্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরামর্শ দিয়ে শেষ হচ্ছে 2024 সালের IMF-এর বসন্তকালীন বৈঠক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন দাবি উড়িয়ে দিল তেহরান। হামলার পর প্রথমবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, উস্কানি দিলে দেয়া হবে কড়া জবাব। এমনকি ইরানও আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলেনি, তবে ইসরায়েলকে সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান। হামলার পর প্রথমবারের মতো গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও তিনি কটাক্ষ করে বলেন, ইসরায়েলের অস্ত্র ইরানের কাছে শিশুদের খেলনার মতো। শুক্রবারের হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব এখনো পরিষ্কার নয়। মার্কিন কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলার কথা বলেছেন, কিন্তু ইরানি কর্মকর্তারা বলছেন কেন্দ্রীয় প্রদেশ ইস্ফাহান এবং উত্তর পশ্চিম তাবরিজে হামলাগুলো ছোট বিস্ফোরণকারী ড্রোনের কারণে হয়েছে। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইরান কিংবা ইসরায়েল কোনো পক্ষের বক্তব্যই বিশ্বাস করতে পারছেন না। ইরান বা ইসরায়েল কেউ আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কথা না বলায় তুর্কি প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এবার কাছিমের ছানাদের খবর। সমুদ্রে নোনা জলের ছোঁয়া পেয়ে যেন আনন্দে আত্মহারা কাছিম ছানারা। চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূলে সর্বোচ্চ 30,000-এর মতো কাছিমের ডিম সংগ্রহ করা হয়। সংরক্ষণে রাখা ডিম থেকে এরই মধ্যে 5,000 কাছিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়েছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্র সৈকতের বালুচরে রাখা হচ্ছে সদ্য জন্ম নেয়া কাছিম ছানা। বালুচরে রাখতেই সব কাছিম ছানার গন্তব্য একই দিকে, ছুটে যাচ্ছে সমুদ্রের নোনা জলে। পেচারদ্বীপ সমুদ্র সৈকত ঝাউবিতির বালুচরে রয়েছে সামুদ্রিক কাছিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র, যেখানে দুটি পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে কাছিমের ডিম। একই সঙ্গে বালুচরে গর্ত করে সংরক্ষণে রাখা 350টি ডিম ফুটে বেরিয়ে আসে কাছিম ছানা। 70 দিন 75 দিন এর ভিতরে বাচ্চাগুলো ফুটে যায়, তখন বাচ্চাগুলো নিয়ে আমরা সমুদ্র অবমুক্ত করে দিই। তবে বন বিভাগ বলছে, কাছিম সহ সামুদ্রিক প্রাণী রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। এটার জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা যায়, এটা ইকোসিস্টেমকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং উন্নত করতে পারি, সেই ব্যবস্থা সরকার গ্রহণ করছে। চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সর্বোচ্চ সংখ্যক 30,000-এর মতো কাছিমের ডিম সংরক্ষণ করা হয়েছে। উপকূলকে সামুদ্রিক কাছিমের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছে পরিবেশবাদীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বসন্তের বর্ণিল ফুলে সেজেছে আয়ারল্যান্ড। চারদিকে ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে মুগ্ধতা। ব্যস্ততার মাঝেও তা দেখতে ঘুরছেন প্রকৃতিপ্রেমীরা। আয়ারল্যান্ড থেকে সোয়েজ জুয়েলের রিপোর্ট। একদিকে হলুদ ড্যাফোডিলের রাজত্ব, মাঝে বন্য ফুলের লাস্যময়ী হাসি। ছোট হলেও রূপ যে তার কোনো দিকেই কম নয় তা জানানোর জন্যই বুক চিতিয়ে উকি দেয় আলাদা রঙে। অন্যদিকে সাদা আর গোলাপি চেরি যেন মিতালি করছে শুভ্র আকাশের সঙ্গে। বসন্তের এই সময় এমন দৃশ্যই এখন আয়ারল্যান্ডের শহর গ্রামের অলিগলিতে। নানা জাতের টিউলিপ আর ঘাস ফুলেরাও দুলছে বাড়ির আঙিনায়, রাস্তার ধারে ঝোপঝাড়ে। বসন্তের মন কাড়া হাওয়ায় একে অপরের সঙ্গে অবলীলায় মিলে যাওয়ায় ভালোবাসা যেন নিরেট বন্ধনের নাম। আলতো এমন স্পর্শে ফুলের মতো প্রকৃতিও হেসে ওঠে নতুন গানে, নতুন সুরে। প্রবাস জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও প্রকৃতিপ্রেমীরা ঠিকই বের হন এমন ফুলের হাসি দেখতে। নাতিশীতোষ্ণ দেশের মানুষ যখন শীত প্রধান দেশে থাকি, তখন আমাদের মনটা কিছুটা বিচলিত থাকে। এই সময়টা এসে চারিদিকে ফুলের সমারোহ, সবুজের সমারোহ আমাদের মনটাকে কিছুটা আনন্দিত করে। গ্রীষ্মের তাপে হারিয়ে যাবে এ ফুল, আসবে গ্রীষ্মের ফুল। তারপরও ঋতুরাজ বসন্তের ফুল থেকে যায় কোটিপ্রেমীর অন্তরে। চারিদিকে শুধু রঙের ফুলঝুরি, এমন রং আরো কিছুদিন থাকবে। প্রকৃতি হাসবে ফুলের এমন দোলায়, সুবাসিত করবে ক্লান্ত পথিকের মন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।
চিরচেনা সেই মিরপুরের হোম অফ ক্রিকেট নয়। জিম্বাবুয়ে সিরিজ ও টি-20 বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কালির অধীনে 35 ক্রিকেটারকে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হয়ে গেল বিশেষ ফিটনেস টেস্ট। ইনজুরির সংখ্যা থাকায় যেখানে অংশ নেননি তাসকিন, তাইজুল ও সৌম্য সরকার, মূলত সঠিক রিডিং আর ক্রিকেটারদের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সঙ্গে পরিচয় করে দিতেই এমন আয়োজন বলছেন ট্রেনার ইফতেখার ইফতি। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ভেঙে এ প্রজন্মের জাকির শান্তরা সম্মুখ পানে ছুটছেন। 100-200 মিটার নয়, পাক্কা 1600 মিটার, অর্থাৎ 4 চক্কর। আছে প্রচ্ছন্ন প্রতিযোগিতা, তবুও পেশাদারিত্বকে পাশ কাটিয়ে আবেগ যেন উছলে পড়ে। নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির চাওয়াতেই সকাল 6টা থেকে 7:30 পাক্কা 1.5 ঘন্টা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চলে এমন ফিটনেস টেস্ট। অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নিই তাহলে এটা প্রপার টাইমিংটা, কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয় টাইমিংটা। এটার মধ্যে পাস ফেলের আসলে কিছু নাই, জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি, এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্য। তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অভ্যস্ততা না থাকায় তাতে মানিয়ে নিতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে ক্রিকেটারদের। তবুও সার্বিক প্রস্তুতিতে ছড়ল স্তুতি। অনেক কিছু প্রথমে সাক্ষীই অন্ধের একমাত্র যষ্টি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। যদিও বর্তমান প্রজন্মের কোনো ক্রিকেটারের নেই এই মাঠের সঙ্গে সখ্যতা, তবুও অগ্রজদের কাছে শোনা গল্পে তারা যেন হাতড়ে বেড়াচ্ছিলেন সেই সব ফেলে আসা স্মৃতি। এটা ওদের কাছে নতুন মনে হয়েছে, তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু মানে ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় উঠতে সময় লাগবে, বাট আমার মনে হয় যে না, অল ওভার দ্য গুড। বিসিবির 3 ফরম্যাটের বিবেচনায় থাকা 39 ক্রিকেটারের মধ্যে এদিন ফিটনেস টেস্ট দিয়েছেন 35 জন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকার সময়।